আপনারা শুনছেন গল্পের স্রোত। আজকের গল্পটির নাম কুলাঙ্গারের মেয়ে। গল্প পাঠে আমি তন্দ্রা। শুরু করতে চলেছি আমাদের আজকের গল্পটি। আজ রিনির বিয়ে। নতুন কনের সাজে সেজেছে আজ, আর আমরাও তৈরি ওকে তুলে দিতে অন্যের হাতে। কত সুন্দর লাগছে আজ রিনিকে। ওর হাসি মুখটা দেখে মনে হচ্ছে যেন চিরকাল এই হাসি মুখটা আমার সামনে সারা জীবনের মতো থাকুক। রিনি আমার মেয়ে, আজ তার বিয়ে। ওর মায়ের সকাল থেকে কত তাড়া, এই কাজ সেই কাজ, দুপুরের খাওয়ার সময়টুকু পায়নি সে। আর রিকের কথা তো ছেড়েই দিলাম। রিক আমার ছেলে, দিদির বিয়ে বলে কথা। ওদিকে দাদা বৌদিও ব্যস্ত, বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। তাতাই মানে আমার দাদার ছেলে আজ দুদিন অফিস কামাই করে নানান কাজে ব্যস্ত। তিন্নি দিদিও আর সকলের মতোই ব্যস্ত, কারণ ভাইজির বিয়ে বলে কথা। সকলেই ব্যস্ত, আর আমি বাবা হয়ে বারান্দার এক প্রান্তে হুইল চেয়ারে বসে সকলের ব্যস্ততার মাঝে প্রহর গুনছি। আমাকে ছেড়ে রিনি চলে যাওয়ার মুহূর্তের আমি একজন মাছের ব্যবসায়ী। ব্যবসাটা দাদাই দেখাশোনা করে, আর আমি বাড়িতে হিসেব নিয়ে ব্যস্ত থাকি। কয়েকদিন আগে সিঁড়ি থেকে পড়ে আমার পা ভাঙার আগে পর্যন্ত আমি খুব ব্যস্ত ছিলাম রিনির বিয়ে নিয়ে। আর যাই হোক, মেয়ের বিয়ে নিয়ে কথা। পাত্র আমার পছন্দের, আর রিনিরও। সুজাতা মানে রিনির মায়ের বন্ধুর ছেলে। আচার ব্যবহারে ভীষণ ভালো ছেলেটি। রিনির সঙ্গে প্রেম ভালোবাসা হওয়ার পর থেকেই দেবাশিস ওরফে দেবুর আমার বাড়িতে যাতায়াত ছিল। পরে সুজাতাই আমাকে দেবু রিনির বিয়ের কথা বলে, আর দাদা বৌদিও যখন রাজি, তখন আমি না করি কি করে। রিনির বিয়ের জন্য আজ সকলে ব্যস্ত। ওর জেঠু, বড় মা, তাতাই, আরো অনেকে। বাড়ির একমাত্র মেয়ে বলে কথা, কিন্তু আজ থেকে 19 বছর আগে এই রিনিকে কেউ আপন করে মেনে নিতে চায়নি। হ্যাঁ, 19-এর পথে বাকের শেষে রিনি মা বাবার কোলে মানুষ হয়েছে ঠিকই, কিন্তু ও কখনোই বোঝেনি সুজাতা ওর জন্মদাত্রী মা নয়। আজ থেকে 19 বছর আগে সেই দিন ঠিক বর্ষার দিন। সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আমি বেলা 12টা নাগাদ বাড়ি ফেরার পথে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম। ছাতার নিচে দাঁড়িয়ে এমন সময় পিছনে প্লাস্টিকের নিচে থেকে এক জ্বলজ্বল করা চোখের দিকে তাকিয়ে আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। প্লাস্টিক থেকে বেরিয়ে আমার হাতে থাকা পলিথিনের খাবার দেখে ওর চোখ জ্বলজ্বল করে উঠেছিল। আমি একটা আপেল বের করে দিতেই ও গুটি গুটি পায়ে হেঁটে আমার হাত থেকে আপেলটা নিয়ে আবার প্লাস্টিকের ভিতরে ঢুকলো। এবার প্লাস্টিক থেকে একজন মাঝবয়সী মহিলা মুখ তুলে তাকালেন। আমি দেখলাম উনি জ্বরে কাতরাচ্ছে, জলে ভিজে। আমি আর থাকতে পারিনি। আমি ওনাকে নিয়ে বাড়ি এসেছিলাম। তারপর বাড়িতে যথারীতি প্রচণ্ড ঝড়। বাইরে মেঘলা আকাশে টিপ টিপ বৃষ্টি পড়লেও আমার বাড়িতে তখন তুমুল ঝড়। একজন অচেনা মহিলাকে বাড়িতে এনেছি কেন, এটাই হয়েছিল মুখ্য কারণ। আমি শুধু মাকে বলেছিলাম উনি অসুস্থ, দয়া করে কটা দিন থাকতে দাও, তারপর সুস্থ হলে একটা ব্যবস্থা করা যাবে। কিন্তু আমার অনুরোধ কেবল অনুরোধই থেকেছিল। শেষ পর্যন্ত মা রাজি হয়।
তবে সুস্থ হলে এখানে থাকা যাবে না সেটা স্পষ্ট বলে দেন। এই 4 দিন পর সকালে কথার ইতি টেনে ওই মহিলা 3-4 পর অদৃশ্য হয়ে গেলেন। ওনাকে সাময়িকভাবে সিঁড়ির পাশের ঘরে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই ঘুমন্ত মেয়ের সাথে একখানি চিঠি রেখে আমাদের বাড়ি থেকে নিঃশব্দে বিদায় নেন। আর রেখে গেলেন তার 3 বছরের মেয়ে রিনি আর একটা চিঠি। দাদা ভাই, আমি চলে যাচ্ছি। আপনি আর আপনার পরিবারের থেকে অনেক দূরে, অনেক দূরে কোনো নিরালায়। আমার কন্যা সন্তানকে মেনে নেয়নি ওর বাবা ঠাকুমা। মেয়ে বলে কি ওর এতটাই অপরাধ ছিল? ভালোবাসা করে বাড়ির অমতে বিয়ে করেছিলাম, তাই মুখ বুঝে সহ্য করেছিলাম। দিনের পর দিন অত্যাচারিত হওয়ার পর যখন বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, তখন বাবা মায়ের কাছে যাওয়ার উপায়টাও ছিল না। কয়েকটা দিন না খেয়ে কাটিয়েছিলাম। হঠাৎ আপনি আমার কাছে দেবদূতের মতো আসলেন। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যেন আমার পাশে আমার দাদা আছে। কিন্তু আমার জন্য আপনার বাড়িতে আপনাকে এমনভাবে অপমানিত হওয়ার পর আমার আর থাকতে ইচ্ছে করলো না, তাই আমি চলে যাচ্ছি। কেবল চিন্তা আমার এই মেয়েটাকে নিয়ে। দাদা ভাই, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, কয়েকটা দিন মাত্র, তারপর আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। জানেন তো, আমি খিদে সহ্য করতে পারি, কিন্তু আমার মেয়েটাকে কি করে উপোস করাবো? আপনার এঁটো থালাতে কয়েকটা ভাত রেখে দেবেন, ওটাই ও খেয়ে নেবে। আর আপনার খোলা বারান্দার এক পাশে যে টেবিলটা আছে, তার নিচে শুয়ে পড়বে। একটু দেখবেন আমার মেয়েটাকে। আমি তো ওর মা, ওর জন্য কিছুই করতে পারছি না। আপনি ওকে একটু দেখবেন। ইতি, আপনার হতভাগ্য বোন। এরপর যখন বাড়ির লোক জানতে পারল, মা প্রথমেই বলেছিল পরের মেয়েকে বিদায় করো। কোথার থেকে উঠকো ঝামেলা। সাথে দাদা, বৌদি, এমনকি তিন্নিদিও আমাকে মেয়েটাকে অনাথ আশ্রমে রেখে আসার পরামর্শ দেয়। কিন্তু আমি পারিনি। ওই ফুটফুটে দুধের শিশুটাকে কোনো অনাথ আশ্রমে রেখে আসতে। ওই কান্না ভরা চোখ দুটি আমাকে বাধ্য করেছিল নিজের কাছে রেখে দিতে। চিঠিটা নিয়ে আমি সুজাতার বাড়িতে গেলাম। সেই সময় সুজাতা আমার হবু স্ত্রী। 4 বছরের আমাদের ভালোবাসা। তারপর বাড়ির মত নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত। আমাদের বিয়ের আর 15টা দিন বাকি। সুজাতার হাতে চিঠিটা দিলাম। সুজাতা চিঠিটা পড়ার পর এক মুহূর্ত আমার দিকে তাকিয়েছিল, তারপর বলল, চলো। আমি জিজ্ঞাসা করলাম, কোথায়? সুজাতা জবাব দিল, আরে বলছি চলো। বলে আমরা বেরোলাম। সুজাতা আমার বাইকে করে আমার বাড়িতে এলো আর বাচ্চা মেয়েটাকে নিয়ে গেল। কেবল বলে গেল, মেয়ে মায়ের কাছেই থাকবে, বিয়ের পর বাবার কাছে আবার চলে আসবে। সুজাতার ব্যবহার শুধু আমাকে নয়, আমার গোটা পরিবারকে অবাক করেছিল। সেই দিন আমি সুজাতার মধ্যে মমতাবোধ দেখেছিলাম। মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ যে সুজাতা আমার স্ত্রী। বিয়ের পর সুজাতা আমার বাড়িতে এসেছিল, সঙ্গে আমাদের মেয়ে, পুচকি মেয়ে রিনি। রিনির বয়স তখন 2.5 বছর হবে। এরপর আমাদের পরিবারে রিনিকে নিয়ে প্রায়শই ঝগড়া অশান্তি হতো। মা, দাদা, বৌদি বা তিন্নিদি কেউই রিনিকে বাড়ির মেয়ে বলে মেনে নেবে না। আমাদের কেবল ভরসা জুগিয়েছিল তিন্নিদির স্বামী অর্থাৎ অয়নদা। অন্যদিকে সুজাতাও ছাড়ার পাত্রী নয়। শেষে বিয়ের বছর খানিকের মধ্যে সংসার আলাদা হয়ে গেল। মা একতরফা আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছিল। আমি মাকে অনেক বোঝাতে চেষ্টা করেছিলাম। বলেছিলাম, মা,
রিনির মা নেই। সুজাতা ওকে মেয়ের জায়গাতে বসাতে চায়। একটা অসহায় বাচ্চা মেয়ে যদি তার মায়ের কোলে থাকতে চায় তবে কিসের আপত্তি? কিন্তু মা বোঝেনি। বলেছিল, আমি কুলাঙ্গারের মতো কাজ করেছি, মায়ের অমতে কাজ করেছি। চিরকালের মতো আমার মুখ দেখবে না বলে তিনি প্রতিজ্ঞা করেছিলেন। আমি জানি না মা কিসের ওপর এত রাগ হয়েছিল, একটা অচেনা মেয়েকে আশ্রয় দেওয়ার জন্য নাকি সুজাতার ব্যবহারের জন্য। সুজাতাকে মা পছন্দ করে বিয়ের কথা পাকা করেছিলেন, কিন্তু বিয়ের পরে মায়ের মুখে বলতে শুনেছি সুজাতার মতো ডাইনির সাথে আমার বিয়ে দিয়ে মা ভুল করেছিল। আচ্ছা, রিনিকে মেয়ের সম্মান দিয়ে সুজাতা কি সত্যিই ডাইনি হয়ে গিয়েছিল, নাকি আমি কুলাঙ্গার? রিনি আমাদের সঙ্গেই থাকতো। ওর মা বলেছিল ওকে টেবিলের নিচে শুতে দিতে, কিন্তু ওর আরেক মা সুজাতা ওকে মায়ের মতো কোলে ঘুম পাড়িয়েছিল। এটোর বদলে পছন্দের খাবার ওর কপালে ছিল, কারণ ও সুজাতার মতো মা পেয়েছিল। আর আমার মা আমার থেকে দূরত্ব তৈরি করেছিল। এক মায়ের কোলে তার সন্তানের আগমন আরেক মায়ের কাছ থেকে তার সন্তানের বিচ্ছেদের কারণ হয়েছিল। বছর 3 পর সুজাতা মা হয় আরেকটি সন্তানের। সুজয় মানে রিক আমাদের কোল আলো করে আসে। আমার কোনোভাবে মনে হয়েছিল রিকের হওয়ার পর সুজাতা রিনির প্রতি ভালোবাসাতে হয়তো ছেদ পড়তে পারে, কিন্তু আমার ধারণাকে সম্পূর্ণ মিথ্যে করে মায়ের কোলে ছেলে মেয়ে একইভাবে বড় হয়ে ওঠে, স্কুলে ভর্তি হয়, একের পর এক ক্লাস ভালোভাবে পড়াশোনা করে। দিদি ভাইয়ের খুব মিল। রিনি খুব শান্ত স্বভাবের মেয়ে, ওকে শাসন করতে হয় না। কিন্তু রিনির সম্পূর্ণ বিপরীত, প্রচণ্ড ডানপিঠে। সারাদিন একবার না একবার মায়ের হাতে মার খাবেই, আর বাঁচানোর জন্য তো দিদি আছেই। বাড়িতে একরকম নানা ঝামেলাই থাকে। রিনি বড় হয়, আমাকে বাবা বলতে শেখে আর সুজাতাকে মা। এটুকু ভালো মনে আছে রিনির। প্রথম যেদিন সুজাতাকে মা বলেছিল সেই দিন সুজাতা আত্মহারা হয়ে গিয়েছিল। রিনির মা আর আসেনি, হয়তো উনি বেঁচে নেই, আর যদিও থাকেন তবে আমাদের সুখের সংসার দেখে, সুজাতা তার মেয়ের এই যত্ন করছে দেখে বোধহয় আর সামনে আসেননি। সংসার আলাদা হওয়ার পর দাদা বৌদি আর কোনোদিন কথা বলেনি। আমরা আমাদের নতুন বাড়িতে চলে আসি। মা তখনও রাগ করেছিল আর দাদার সঙ্গে থাকতে চেয়েছিল। আমি অবশ্য আপত্তি করিনি, যে যেখানে খুশি থাকে তাকে সেইভাবে স্বাধীনতা দেওয়া দরকার। তবে বছর ঘুরতেই মা আমাদের সবাইকে ছেড়ে চলে যান। শেষ দিন পর্যন্ত মায়ের কাছে আমি অপরাধী ছিলাম। রিক হওয়ার পর দাদা বৌদি আমাদের কাছে প্রথম আসে। সেদিন রিনি বৌদিকে বড় মা বলে ডেকেছিল। রিনির মুখে বড় মা শুনে বৌদি আর রিনির ওপর রাগ করে থাকতে পারেনি। দাদার কোনো মেয়ে নেই, তাই তাতাই যখন রাখি পূর্ণিমার সময় এসেছিল তখন রিনি ওর হাতে বেঁধে দিয়েছিল সম্পর্কের বাঁধন। শেষ পর্যন্ত দাদা বৌদি রিনিকে বাড়ির মেয়ে হিসেবে মেনে নিয়েছিল। আজ আমাদের সংসার আলাদা থেকেও এক। রিনিকে ঘিরে শুরু হয়েছে আরেক যুগের। দাদা আর আমার বাড়ির মধ্যে দূরত্ব 10 মিনিটের হাঁটা পথের দূরত্ব হলেও মনের দিক থেকে কোনো দুই বাড়ির মধ্যে দূরত্ব নেই। ছোট্ট রিনিকে একটি পরিবার শুধু মেয়ে হওয়ার অপরাধে বাড়িতে স্থান দিতে চায়নি, আর আজ দুটি পরিবারের দ্বিগুণ ভালোবাসার সঙ্গে সে বড় হয়ে উঠেছে। কথায় বলে, ঈশ্বর যা কেড়ে নেন সেটা দ্বিগুণ হিসেবে ফিরিয়ে দেন। আমাদের ক্ষেত্রে সেটাই প্রযোজ্য। ভেবে অবাক লাগে, আজও বহু মেয়ে শুধু মেয়ে হওয়ার অপরাধে সমাজের বঞ্চনার শিকার হয়।
কিন্তু সামাজিকতার দিক থেকে একটি শিশুর মানসিক শিক্ষা কেবল তার মায়ের থেকেই আসে। যদি একজন মা বঞ্চনার শিকার হয়, তবে ভবিষ্যৎ সমাজ কি এগোতে পারবে? আমি কুলাঙ্গার মায়ের কাছে। জীবনের শেষ দিন পর্যন্ত মা আমাকে ক্ষমা করতে পারেনি, কিন্তু রিনির চোখে আমার মায়ের ভালোবাসাকে আমি দেখতে পাই। কোনোদিনের জন্য মনে হয়নি রিনি আমার মেয়ে নয়, কিন্তু রিনি আজ যখন আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমরা হয়তো একাই থেকে যাব, আর রিনিও চলে যাবে অন্য কোনো সম্পর্কের ঠিক